উমা তার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। উমা গ্রাম থেকে শহরে আসে পড়াশোনার জন্য, কিন্তু ঠিক তখনই সে ভয়ঙ্কর এমন এক চক্রান্তের ভেতরে ফেসে যায় যেটা সে নিজেও জানত না। এদিকে হসপিটালে একজন গর্ভবতী মেয়ের সাথে ঘটে যায় ভয়ানক এক ঘটনা। তো গর্ভবতী মায়ের সাথে উমার কি সম্পর্ক ছিল, আর তারা কিভাবে এই ভয়ানক মরণজালে ফেসে গিয়েছিল, শেষ পর্যন্ত তাদের পরিণতি দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া তেলুগু সাসপেন্স মুভি ডিয়ার রোমা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই আমরা দেবকে দেখতে পাই, যে উমার লেখা একটা ডায়েরি পড়ছিল। আর উমা এই ডায়েরিটা ভালোবেসে শুধুমাত্র দেবের জন্যই লিখেছিল, কারণ উমা দেবকে অনেক বেশি ভালোবাসতো। আর সেই ডায়েরিটা পড়তে পড়তে একটা সময় দেব অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। উমার জীবনটা কেমন ছিল সেটাই আমরা দেখতে পাই। উমা ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। উমা তার ছোট গ্রামের খুবই সাধারণ একটি মেয়ে ছিল, আর সে তার বাবা মার সাথে অনেক খুশি ছিল। কিন্তু তাদের এই ছোট্ট গ্রামে কোনো ডক্টর বা হসপিটাল ছিল না, যার ফলে ছোটখাটো অনেক রোগেই কয়েকদিন পরপরই কেউ না কেউ মারা যাচ্ছিল। উমা যখন বড় হয়ে এই বিষয়টা বুঝতে শিখেছে, তখন থেকেই তার স্বপ্ন ছিল সে একজন ডক্টর হবে। আর এই জন্য পড়াশোনা শেষ করে সে একটি মেডিকেল কলেজে চান্স নেয়। সেখানে তার অ্যাডমিশনও হয়ে যায়। তার ইচ্ছে ছিল সে একজন ডক্টর হবে এবং তার গ্রামে এসে সে একটি হসপিটাল তৈরি করবে, যাতে করে তার গ্রামের মানুষদের বিনা চিকিৎসায় মারা যেতে না হয়। উমা তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল, এই জন্য দুজনেই উমাকে অনেক বেশি ভালোবাসত। উমা যা চাইতো তারা তাকে তাই দিত। উমা যেসব ডিসিশন নিত তারা সবসময় সেটাকে সাপোর্ট করত। আর এইবার উমা সিদ্ধান্ত নিয়েছে সে শহরের হোস্টেলে থেকে মেডিকেল কলেজে পড়াশোনা করবে, আর এই জন্য ব্যাগপত্র নিয়ে সে শহরে যেতে শুরু করে। উমার এই ডিসিশনটাও তার বাবা মা মেনে নেয়, কিন্তু তাদের একমাত্র মেয়ে এখন আর তাদের কাছে থাকবে না। এটা ভেবেই তারা ইমোশনাল হয়ে পড়ে, কাঁদতে শুরু করে। উমা বলে, তোমরা কাঁদছো কেন? তোমাদের তো খুশি হওয়ার কথা, তোমাদের মেয়ে কিছু করতে যাচ্ছে। তোমাদের মেয়ে যখন আবারও এই গ্রামে ফিরে আসবে, সে একজন ডক্টর হয়ে ফিরে আসবে। এটা শুনে উমার বাবা মাও খুশি হয়। তারা কান্না রেখে উমাকে দোয়া করে দেয়। শহরে এসে উমা কলেজেও আসতে শুরু করে, আর কলেজে এসে উমা খুবই খুশি ছিল। এমনিতেই উমা হাসি খুশি স্বভাবের ছিল, যার ফলে খুব অল্প সময়ের মধ্যে তার অনেকের সাথে পরিচয় হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়। আর সেখানে সবাই উমাকেও খুব ভালোবাসে, পছন্দ করে। এছাড়াও উমা খুব ভালো এবং লক্ষ্মী মেয়ে ছিল, যার ফলে উমার কলেজেরই এক টিচার উমাকে তাদের সাথেই রেখে দেয়। নিজের মেয়ের মতো উমাকে দেখাশোনা করে, যত্ন করে, কারণ তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। উমাও নতুন এবং অজানা শহরে এসে যেন নতুন করে বাবা মা পেয়েছে, আর তারা উমার জন্য জীবন দিতেও রাজি। তারা তাদের সন্তানকে যেমন সুখ দিত, যেভাবে রাখত, উমাকে তারা ঠিক সেভাবেই রাখত। উমার জীবনে একদম সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল, কোনো কিছুর কোনো দিক দিয়েই কমতি ছিল না। এরপরে দেবের ঘটনা দেখানো হয়। দেবের এই ঘটনাগুলো যখন উমা আর দেবের পরিচয় হয়নি তার আগের, তখনও তারা একে অপরের একেবারে অপরিচিত ছিল। দেবেরও খুব সুন্দর পরিবার ছিল। দেব এবং তার ভাই আর তাদের বাবা মা, এই চারজন মিলেই তাদের পরিবার। দেব ভালো গান গাইতে পারত, আর এই জন্য ছোটবেলা থেকেই তার ইচ্ছে সে একজন রক স্টার হবে। ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার দেবের কোনো ইচ্ছে নেই। দেবের এই ইচ্ছেটাকে তার বড় ভাই অর্জুন এবং তার মা সবসময় সমর্থন করত, সাপোর্ট করত, যে দেবের যেটা ইচ্ছে সে সেটাই করবে। কিন্তু দেবের বাবা সবসময় দেবের সাথে নারাজ থাকত, রাগ করে থাকত তার এই রক স্টার হওয়া নিয়ে। দেব কোথাও বের হচ্ছিল, তখনই তার বাবা বলে, আমি তোমাকে লাখ লাখ টাকা খরচ করে মেডিকেল কলেজে অ্যাডমিশন দিয়ে দিলাম, কিন্তু তুমি প্রত্যেকবারই ফেল হচ্ছ, আর তোমার মাথায় ভূত চেপে আসে তুমি রক স্টার হবে। যখন তুমি বাস্তবতা দেখতে পারবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছ। কিন্তু দেবের মা দেবের বাবাকে থামায়, আর দেবও সেই সব কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। দেবের গার্লফ্রেন্ড তাকে বলে তার বিয়ে ঠিক হয়ে গেছে, সে আর তার সাথে রিলেশন রাখতে পারবে না, এজন্য সে ব্রেকআপ করে চলে যায়। এতে দেব অনেক বেশি কষ্ট পায়। দেব ভাবে, কেন কেউ তাকে পছন্দ করে না, তার বাবা তাকে পছন্দ করে না, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। এই কষ্টে দেব অনেক মদ খায়, আর যখনই সোসাইটিতে আসে তখন দেবকে দেখে সবাই হাসি ঠাট্টা করতে থাকে। দেবের বাবাকে কথা শোনাতে থাকে যে নিজের ছেলেকে সে ঠিকঠাক মানুষ করতে পারেনি। যদিও দেবের মা এবং তার বড় ভাই অর্জুন দেবকে ওই সময় সাপোর্ট করে, কিন্তু দেবের বাবা প্রচণ্ড রেগে যায় আর বলে, এখনই এই ঘর থেকে বের হয়ে যাও। যেদিন তুমি এই মদের নেশা এবং রকস্টার হওয়ার নেশা বাদ দিতে পারবে, সেদিন এই ঘরে আসবে।
দেবও বলে দেয় সে চলে যাবে। দেবও দেখিয়ে দিতে চায় যে সে লুজার নয়, বরং সেও জীবনে কিছু করতে পারবে। দেব রাস্তা দিয়ে এমনিতেই হাঁটছিল। ঠিক তখনই ছোট্ট একটা গ্রুপের সাথে দেবের দেখা হয়। তারা রাস্তায় মিউজিক বাজায়, ছোটখাটো গান করে এবং সেখান থেকে মানুষ খুশি হয়ে যা দেয় তা দিয়েই তাদের চলে যায়। এছাড়া কোনো ফাংশনের দাওয়াত পেলেও তারা সেখানেও গান গায়। আর তাদের এই দলে ভালো একজন সিঙ্গার দরকার ছিল, আর দেব সেই সুযোগটা নিয়ে নেয়। দেবের রাজি হওয়ার আরও একটা কারণ ছিল, কারণ এই গ্রুপটা কলেজের একটি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাবে। দেব ভাবে সেখানে যদি গান গেয়ে সে সবাইকে ইমপ্রেস করতে পারে, হয়তোবা সামনে সে ভালো কিছু করতে পারবে। কয়েকদিন পরেই সেই অনুষ্ঠানের দিন চলে আসে, যেখানে দেব গান গাওয়ার জন্য স্টেজে ওঠে। দেখা যায় সেই একই কলেজে উমাও পড়তো, আর উমাও সেই অনুষ্ঠান দেখার জন্য সেখানে উপস্থিত ছিল। কিন্তু দেব অনেক নার্ভাস হয়ে যায়, কারণ এর আগে কখনো এত মানুষের সামনে সে গলা খুলে গান গায়নি। যখনই সে গান গাইতে যাবে তার গলা জড়সড় হয়ে যায়, সে গান গাইতে পারে না, সুর উলটপালট হয়ে যায়। আর এটা দেখে কলেজের কিছু ছেলেমেয়েরা উত্তেজিত হয়ে পড়ে, দেবের দিকে ময়লা ছুড়তে শুরু করে। সবাই দেবকে বলতে থাকে গান গাইতে না পারলে এখানে কেন এসেছে। কিন্তু এই কথাগুলো শুনে উমার অনেক খারাপ লাগে, কারণ সে বুঝতে পারছিল দেব হয়তোবা নার্ভাস হয়েই গান গাইতে পারছিল না, কিন্তু সে তো চেষ্টা করছে। আর দেবের এই অবস্থা দেখে উমার খুব মায়া লাগে। এছাড়া দেবকে প্রথম দেখাতেই উমা পছন্দও করে ফেলেছিল। এদিকে দেব খুব কষ্ট পেয়ে আর অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। এটা দেখে উমাও তার পিছনে আসে। আসলে সে তার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু উমা আসতে আসতে দেব সেখান থেকে চলে যায়। উমা তারই একটা লেখা গান তার দলকে দেয় আর বলে দেবকে এটা দেবার জন্য। সে যদি এই গানটা গায় তাহলে হয়তোবা সবার ভালো লাগবে। রাতের বেলায় দেখা যায় দেবের সেই গানের দলটা রাস্তায় এসে ঘুমিয়ে পড়ে, কারণ তাদের থাকার কোনো জায়গা ছিল না। দেব তাদের মতোই একজন, তাই দেবও বাধ্য হয়ে রাস্তায় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে শোরগোলের কারণে দেবের ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখতে পায় একটি মেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর তার পিছু করছে কয়েকজন বখাটে সন্ত্রাসী। দেব সেই মেয়েটাকে দেখতে পায় না, কিন্তু এতটুকু বুঝতে পারে মেয়েটা রাতের বেলা বিপদে পড়েছে। দেব এটাও জানতো না সে মেয়েটাকে আর কেন এই লোকগুলো পিছু করেছে। দেব শুধু এতটুকুই জানে যে বিপদে যেহেতু পড়েছে তাই তাকে সাহায্য করতে হবে। দেব এবং তার ব্র্যান্ড সেই সন্ত্রাসীগুলোর সামনে দাঁড়িয়ে যায় এবং দেবের সাথে সেই সন্ত্রাসীগুলোর ভয়ঙ্কর এক ফাইট হয়। কিন্তু সেখানে সন্ত্রাসীগুলো একটা সময় দেবের সাথে পেরে না উঠতে পেরে তার বুকে ছুরি দিয়ে কয়েকবার আঘাত করে, যার ফলে দেব গুরুতর আহত হয় আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সন্ত্রাসীগুলো সেখান থেকে চলে যায়। দেবের ব্র্যান্ডের দলের সেই লোকগুলো দেবকে দ্রুত হসপিটালে নিয়ে আসে, আর যে হসপিটালে দেবকে নিয়ে আসা হয় দেখা যায় সেই হসপিটালেই দেবের বড় ভাই অর্জুন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। দেবের এই অবস্থা দেখে অর্জুন একেবারেই ঘাবড়ে যায়। খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে সাথে সাথে অর্জুনের একটা অপারেশন করা হয়। এরপরেই 1 ঘন্টা আগে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আয়ুষ সেন্ট্রাল হসপিটালে দীপক তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে চলে আসে। আসলে তার ডেট খুবই কাছে চলে এসেছিল, যে কোনো সময় প্রসব বেদনা উঠতে পারে। আর দীপকের স্ত্রীর এটা প্রথম সন্তান, এজন্য দীপক কোনোভাবেই রিস্ক নিতে চাইছিল না। আসলে দীপকের স্ত্রীর কন্ডিশনটাও একটু ক্রিটিক্যাল ছিল, এজন্য অর্জুন তাকে বলে সে যদি একেবারে রিস্ক ফ্রি থাকতে চায় তাহলে এই বিষয়ে স্পেশালিস্ট ডক্টররা রয়েছে, তাদের দিয়ে অপারেশনটা করালে ভালো হবে, কিন্তু তাদের অন্য হসপিটাল থেকে এখানে ডাকতে হবে। আর এই জন্য ডেলিভারি চার্জটাও বেশি, 5 লাখ টাকা। দীপক এতে রাজি হয়ে যায়, কিন্তু দীপকের কাছে এত টাকা ক্যাশ ছিল না। এটা যখন সে তার স্ত্রীর সাথে শেয়ার করে, তার স্ত্রী নিজের হাতের স্বর্ণের বালা দীপককে দেয় আর বলে এগুলো বিক্রি করে সে যেন টাকার অ্যারেঞ্জমেন্ট করে, এগুলো তারা পরে আবার কিনে নিতে পারবে। এরপরে দীপকের স্ত্রী বলে, কিন্তু আমার একটা আবদার রয়েছে। প্রথমবার আমার অনেক বেশি ভয় করছে, অপারেশন থিয়েটারে আপনি আমার সাথে থাকবেন, আমি এত কিছু বুঝি না। দেখা যায় তখনই উমাকে সেখানে। উমা এই হসপিটালেরই একজন ইন্টার্ন ছিল। উমা বলে, বাইরের লোক তো থাকতে পারবে না, কিন্তু আমি কথা দিচ্ছি আমি অপারেশন থিয়েটারে আপনার সাথে থাকব, আর আপনি আমাকে ছোট বোন বলে মনে করতে পারেন। এটা শোনার পরে দীপকের স্ত্রী অনেকটা স্বস্তি ফিরে পায়, অন্তত কেউ একজন তো তার পাশে থাকবে। এদিকে আবারও 1 ঘন্টা পরের ঘটনা দেখানো হয়, অর্থাৎ দেবের ঘটনা, যেখানে দেবের অপারেশন সাকসেসফুল হয়ে গিয়েছিল আর দেবের বাবা মা খবর পেয়ে তাকে দেখতে আসে। এদিকে দেবের মা এবং তার বড় ভাই দেবের বাবাকে বুঝিয়ে মানিয়ে নিয়েছে দেবকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু এবার দেবী বেঁকে বসে, সে বলে সে বাড়ি ফিরে যাবে না যতদিন না পর্যন্ত সে একজন পপুলার রক স্টার হতে পারবে। তার বাবা হয়তো ঠিকই করেছে তাকে বাসা থেকে বের করে দিয়ে, আর এই জন্যই হয়তোবা সে এখন কিছু শিখতে পারছে। আমার কারো প্রতি কোনো অভিমান নেই,
আমি শুধু চাই নিজে থেকে কিছু করে দেখাতে। দেবের এই কথা শোনার পরে দেবের বাবা মা এবং তার বড় ভাই দেবের ভেতরে নিজে থেকে কিছু করে দেখানোর যে ইচ্ছে আছে সেটা বোঝার পরে দেবকে নিজের মতো জীবনযাপন করার পারমিশন দিয়ে দেয় এবং তাকে সেই অবস্থাতেই রেখে চলে আসে। এর কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে দেব এখন সুস্থ হয়ে গেছে। হসপিটাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দেব ভাবতে থাকে এখন সবার প্রথম কাজ হচ্ছে তার একটা থাকার ব্যবস্থা করা। কিন্তু দেবের কপাল ভালো ছিল। তখনই তাকে গিরি কল করে। এই গিরি একটা আর্ট গ্যালারি চালায়। গিরি দেবকে বলে, সোশ্যাল মিডিয়াতে আমি তোমার গান দেখেছি, তুমি ভালোই গান গাও। আমার একটা আর্ট গ্যালারি রয়েছে, তুমি সেই আর্ট গ্যালারিতে গান গাইবে, যাতে করে মানুষ আকর্ষিত হয় আর এখানে বেশি বেশি আসে। এরপরে গিরির সাথে দেব দেখা করে। দেব বলে, গান গাইলে সে কি পাবে? গিরি বলে, প্রত্যেকটা কাস্টমার থেকে সে তাকে 5% করে দেবে। কিন্তু দেব বলে তার 5% লাগবে না, তার থাকার জায়গা লাগবে। সে যদি তাকে আর্ট গ্যালারিতে থাকার পারমিশন দেয় সে মানিয়ে নেবে। গিরি বলে তাহলে আরো ভালো। গিরি তাকে আর্ট গ্যালারিতে থাকার পারমিশন দিয়ে দেয়। কিন্তু গিরিও খুব শেয়ানা ছিল। সেও সেখানে আরো একটা শর্ত জুড়ে দেয়। সে দেবকে বলে, তুমি আর্ট গ্যালারিতে থাকতে পারবে, কিন্তু এর সাথে তোমাকে আর্ট গ্যালারির পরিষ্কার পরিচ্ছন্নরও দায়িত্ব নিতে হবে, আর এর বিনিময়েও আমি তোমাকে কিছু খাবার দেব। দেবও এতে রাজি হয়ে যায়। পরদিন থেকেই শুরু হয় তার নতুন জীবন, যেখানে সকালে উঠেই সে পুরো আর্ট গ্যালারি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। আর এরপরে সারা দিন ভরে যেসব লোকেরা সেখানে আসতো তাদের গান গেয়ে এন্টারটেইন করত। আর সেখানে দেবের একটা লাভ হচ্ছিল, মানুষ জানছিল যে দেব ভালো গান গায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। ঠিক হঠাৎ করেই একদিন দেব দেখতে পায় তার আর্ট গ্যালারির সামনে দিয়ে উমা যাচ্ছে। উমাকে দেখার সাথে সাথেই দেবের বুকটা ধড়ফড় ধড়ফড় করতে থাকে, কারণ উমার মতো দেবও উমাকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছিল। দেব উমার দিকে তাকিয়ে তাকিয়ে সেই আর্ট গ্যালারির বাইরে চলে আসে। এদিকে উমাও তো দেবকে আগে থেকেই ভালোবেসেছিল প্রথম দেখায়, তাই সেও খুশি হয়ে যায়। কিন্তু উমা চাইছিল না দেব এত সহজেই বুঝে যাক যে উমা তাকে ভালোবাসে, আর এই জন্য অপরিচিত হওয়ার বাহানা করে এবং তাকে না পছন্দ করার বাহানা করে কথা বলতে থাকে। কিন্তু উমা সেখানে যাই করছিল না কেন দেবের সবকিছুই ভালো লাগছিল। সে এক কথায় উমার উপরে ফিদা হয়ে যায়। এরপরে উমা সেখান থেকে চলে যায়। একটু পরে গিরি সেখানে চলে আসে আর জানায় দেবের একটা কল এসেছিল। ইন্ডিয়ান আইকন মিউজিক রিয়েলিটি শো এর পক্ষ থেকে দেবকে সিলেক্ট করা হয়েছে। দেব সেখানে অডিশন দিতে পারবে। এটা শুনে সে প্রচন্ড খুশি হয়ে যায়। আসলে কিছুদিন আগে সে একটা অ্যাপ্লিকেশন করেছিল অডিশন দেওয়ার জন্য, আর সেটাই অ্যাপ্রুভড হয়ে যায়। দেব অনেক খুশি ছিল। সে গিরিকে বলে, দেখো, উমার সাথে দেখা হওয়ার সাথে সাথেই আমি এত বড় একটা সুখবর পেলাম, আমার জীবনকে বদলে দেওয়ার মতো একটা খুশির খবর। উমা আমার জন্য কোনো সাধারণ মেয়ে নয়, ও আমার জন্য একজন অ্যাঞ্জেল, আর আমি ওকে আমার জীবন থেকে কখনো দূরে যেতে দেব না। দেখা যায় দেব তার অডিশনে খুব ভালো পারফরমেন্স করে, আর এভাবেই রিয়েলিটি শোতেও সে পারফরমেন্স করতে থাকে, আর সে ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। দেব নিজের পরিশ্রম এবং দক্ষতা আর ভালো গান দিয়ে সেই রিয়েলিটি শো এর সেমিফাইনাল পর্যন্ত চলে যায়, আর 15 দিন পরেই ফাইনালও হয়ে যাবে। দেব তার এই খুশির খবরটা উমাকে দিতে চাইছিল, কিন্তু দেব উমার নাম ঠিকানা কিছুই জানত না। সে শুধু তাকে ভালোই বেসে যাচ্ছিল। এই জন্য দেব পথে ঘাটে যেখানে পারছে উমাকে খুঁজে বেড়ানোর চেষ্টা করছে। দেখা যায় দেবের ভাগ্যটাও ভালো ছিল। সে উমাকে খুঁজেও পেয়ে যায়, আর সে তার খুশির খবরটা উমাকে দেয়। উমাও অনেক খুশি হয়ে যায় দেবের এই সফলতায়। সেখানে তারা অনেক গল্প করে, ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প। এরপরে যখন উমাকে বিদায় দিয়ে দেব সেই আর্ট গ্যালারিতে চলে আসে, গিরি তার উপরে রাগ ঝাড়তে থাকে আর বলে, তোমার যখন কেউ ছিল না তখন আমি তোমাকে এখানে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, আর এখন একটু জনপ্রিয় হয়েছে দেখে তোমাকে তো এখানে দেখাই যায় না। এখানকার কাজ কে করবে? সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে তুমি শুধু রাতের বেলা এখানে শুতে চলে আসো। তখনই দেবও রেগে যায় আর বলে, যখন আমার বিপদ ছিল তুমি আমাকে থাকার জায়গা দিয়েছো, খেতে দিয়েছো, এটা ঠিক, কিন্তু তুমি আমাকে ব্যবহারও করেছো, আমাকে কাজের লোকের মতো ট্রিট করেছো। আমি কি তোমার কাজের লোক নাকি? আমিও এখানে থাকবো না। দেবও রাগ করে সেখান থেকে চলে আসে। দেব তখন রাগের মাথায় বের হয়ে এসেছিল, কিন্তু দেবের এখন কোনো থাকার জায়গা নেই। রাতও হয়ে গেছে। সে রাস্তায় হাঁটাহাঁটি করছিল। ঠিক তখনই আবারও সে উমাকে দেখতে পায়, যেও রাতের বেলা হাঁটতে বের হয়েছিল। আবারও তারা দুজন কথা বলতে থাকে। কথায় কথায় দেব নিজের সিচুয়েশনের কথা উমাকে বলে যে তার থাকার জায়গা নেই। তখনই উমা দেবকে একটি পেন্ট হাউসে নিয়ে আসে, যেটা উমার কলেজ টিচারে ছিল, আর উমাও এখানে থাকতো। এটা শুনে দেব প্রচন্ড খুশি হয়ে যায় যে দেব এখন উমার সাথেই থাকতে পারবে। দেব এর পরে থেকে দিন রাত 24 ঘন্টা জুড়ে শুধু উমাকেই দেখত, উমার সাথে কথা বলতো, তার সাথে সময় কাটাতো। দেব তার ভালোবাসার কথা আর চেপে রাখতে পারে না। একদিন সুযোগ বুঝে সে উমাকে তার ভালোবাসার কথা বলে দেয়। উমাও রাজি হয়ে যায়। সে
কিন্তু আগে থেকেই দেবকে পছন্দ করত। আর এভাবেই তারা একে অপরের ভালোবাসার মধ্যে বিভোর হয়ে যায়। দেব জীবনে অনেকদিন পরে এতটা খুশি হলো, ঠিক তখনই দেখা যায় তার ঘুম ভেঙে যায়, কারণ সেই পেন্ট হাউসে কয়েকজন লোক এসেছিল। দেব সেখানে আসার পরে তাদের কথা থেকে বুঝতে পারে সেখানে একজন এজেন্ট কয়েকজন লোককে নিয়ে এসেছিল, যারা এই পেন্ট হাউসটা ভাড়া নিতে চাইছে। তখনই দেব একটু রেগে যায় আর সেই এজেন্টকে ডেকে নিয়ে বলে, আপনি এটা কি করছেন? এখানে উমা থাকে, আর একজন থাকাকালীন আপনি তার সাথে কথা না বলে কিভাবে এই পেন্ট হাউসকে আবার ভাড়া দিচ্ছেন? এরপরেই সেটার উত্তরে এজেন্ট যা বলে সেটা শুনে দেব একেবারেই থমকে যায়। সেই এজেন্ট বলে, হ্যাঁ, এটা উমার পেন্ট হাউস ছিল, কিন্তু সে তো কতদিন আগেই মারা গেছে, আর এখন এই পেন্ট হাউসের মালিক এটা ভাড়া দিতে চাচ্ছে। দেব ভাবে এই এজেন্ট কি পাগল হয়ে গেছে কিনা, গতকাল রাতেই তো উমা তাকে এই পেন্ট হাউসে নিয়ে আসলো, আর সে বলছে উমা নাকি মারা গেছে কতদিন আগে, এটা কি করে সম্ভব? কিন্তু সেই এজেন্ট বলে সে যেটা বলেছে একেবারে ঠিক বলেছে। কোনোভাবেই এই কথাটা মেনে নিতে পারছিল না দেব। এই জন্য দেব সেই এজেন্টকে ভুল প্রমাণ করার জন্য উমার সাথে তার যেখানে যেখানে দেখা হয়েছে, তারা যেখানে দাঁড়িয়ে কথা বলছে সেই সব জায়গায় যে তার আশেপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সবাই বলে সেখানে তারা শুধু দেবকে দেখেছে যে একা একা দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিল। কিন্তু দেবের তখনও বিশ্বাস হচ্ছিল না। দেব ভাবছিল তার সাথে এগুলো কি হচ্ছে, একজন জলজ্যান্ত জীবন্ত মেয়েকে তারা মৃত বলে দিচ্ছে। দেব ভাবে সে সবাইকে ভুল প্রমাণ করে দেবে, আর প্রমাণ করে দেবে উমা তার সাথেই কথা বলেছে, উমা জীবিত আছে। দেব ভাবছিল এখন সে কি করবে, এখন সে উমাকে কিভাবে খুঁজে বের করবে। তখনই তার মনে পড়ে প্রথম দিনের কথা, যেখানে সে উমাকে প্রথম দেখেছিল সেই আর্ট গ্যালারির বাইরে। আর সেই আর্ট গ্যালারির বাইরে একটা সিসিটিভি ক্যামেরাও রয়েছে। উমা সেদিন তার সাথে কথা বলেছিল, সেই সিসিটিভি ক্যামেরায় নিশ্চয়ই সেটা রেকর্ড হয়েছে। সে চলে যায় গিরির কাছে, কিন্তু গিরি কোনোভাবেই তাকে সাহায্য করতে চাইছিল না। দেব তাকে রিকোয়েস্ট করে। অবশেষে দেবের রিকোয়েস্ট রেখে সেই সিসিটিভি ফুটেজের রেকর্ড দিয়ে দেয় দেবকে। দেব যখন সেই ফুটেজটা দেখে সে হতবাক হয়ে যায়, কারণ সেদিন সত্যি সত্যি সেখানে সে একা একা দাঁড়িয়ে কথা বলছিল। তখন দেব বিশ্বাস করে সে এতদিন যে উমাকে দেখেছে সেটা হয়তো দেবের কল্পনা অথবা উমার আত্মা, যে এসে দেবের সাথে কথা বলেছে, কন্ট্যাক্ট করেছে। নয়তোবা দেব যখনই কোনো বিপদে পড়েছে বা দেব যখনই মন থেকে উমাকে দেখতে চেয়েছে, তখনই উমা তার সাথে হাজির হয়েছে। সেদিন রাতের বেলাও ঠিক একই রকম ভাবে উমা তার সামনে চলে এসেছিল। দেব ভাবতে থাকে, কিন্তু উমা মারা গেল কি করে? উমার সাথে কি হয়েছিল আসলে? উমা সবসময় হাসি খুশি একটা মেয়ে ছিল, যে গ্রাম থেকে শহরে এসেছিল ডক্টর হবার স্বপ্ন নিয়ে। কিন্তু তার সাথে কি হলো? উমার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল, নাকি কেউ তাকে মেরে ফেলেছিল? সেটাই জানা যাবে একটু পরেই। এদিকে দেব খুবই কষ্ট পায়। সে ভাবে অন্যরা মানুষের প্রেমে পড়ে, আর সে একজন আত্মার প্রেমে পড়ল। সে ভেবেছিল তার জীবনে এত কষ্টের পরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, তার জীবনে সুখ আসবে, কিন্তু তার কিছুই হয়নি। বরং তার জীবনটা আবারও দুঃখের সাগরেই রয়ে গেল। তার ভাগ্যটাই খারাপ। এটা ভাবতে ভাবতেই দেব রাস্তা দিয়ে হাঁটছিল রাতের বেলা। ঠিক তখনই সে দেখতে পায় রূপা রাস্তার ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। আর সেই সন্ত্রাসীগুলো যারা সেদিন দেবকে ছুরি দিয়ে আঘাত করছিল, তারা রূপাকে আটকে ধরে। রূপা তাদের বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সেই সন্ত্রাসীগুলো বলে তাকে ততক্ষণ না পর্যন্ত ছেড়ে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত সে বলবে সেদিন উমা তাকে কি বলেছিল। রূপা ভয় পেতে পেতে বলে যে সেদিন উমা তাকে কিছুই বলেনি, বরং রূপা উমাকে বলেছে যে আজকে সে হসপিটালে যেতে পারবে না, তার একটু কাজ রয়েছে। আর উমা যেন রূপার পরিবর্তে হসপিটালে চলে যায় আজকে। আর উমা এতে রাজি হয়ে গিয়েছিল। আর রূপার শিফটে যে সে ডিউটি করেছিল। তাদের মাঝে শুধু এতটুকুই কথা হয়েছিল, কিন্তু সেই সন্ত্রাসীরা এখনো মনে করছে যে রূপা তাদের মিথ্যে বলছে। তারা রূপাকে সেখানেই মেরে ফেলতে চাইছিল। ঠিক তখনই সেখানে দেব চলে আসে, আর সেই সন্ত্রাসীগুলোর সাথে ফাইট করতে থাকে। এদিকে সুযোগ বুঝে রূপা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেবও চিনতে পেরেছিল এই সন্ত্রাসীরাই তাকে সেদিন ছুরি দিয়ে আঘাত করে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। এজন্য সেও এবার সেই সব সন্ত্রাসীদের প্রচণ্ড মারধর করে গুরুতর আহত করে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে সেই রাতের বেলা দেব কোনো থাকার জায়গা না পেয়ে একটা মন্দিরের সামনেই ঘুমিয়ে পড়ে। তখনই মাঝরাতে একজন বাবা চলে আসে দেবের কাছে। দেব তাকে বলে যে একটি মেয়ের আত্মা শুধু কেন তার চোখেই পড়ে, অন্যরা কেন কেউ তাকে দেখতে পায় না? মেয়েটার সাথে আমি কথাও বলতে পারি, এমনকি মেয়েটা আমার অনেক বিপদে সাহায্যও করেছে, কিন্তু আমি ছাড়া কেউ তাকে দেখে না কেন? তখন সেই বাবা দেবকে বলে আসলে কিছু কিছু আত্মা এমনই হয়, তাদের মারা যাবার আগে কোনো পূরণ না হওয়া ইচ্ছা থাকে, আর সেই ইচ্ছেগুলো পূরণ করার জন্যই তারা পৃথিবী থেকে যায় না, বরং কারো সাহারা নেয়। আর তার মাধ্যমেই সেই আত্মাগুলো তাদের ইচ্ছা পূরণ করে। হয়তোবা সেই মেয়েটিও তার কোনো অপূর্ণ চাওয়া তোমাকে দিয়েই পূরণ করতে চায়। সে তার চাওয়া পূরণ করার জন্য তোমাকে বেছে নিয়েছে, আর তাই
তুমি শুধু মেয়েটিকে দেখতে পাও, আর কেউ পায় না। আর ঠিক তখনই দেবের ঘুম ভেঙে যায়। দেব এটা আসলে স্বপ্নে দেখছিল। দেবের স্বপ্নে আসা সেই মেসেজটা দেব বুঝতে পারে। দেব ভাবে সে উমাকে খুঁজে বের করবে, তার সাথে কি হয়েছিল সেটা সে অবশ্যই জানবে। উমা আত্মা হোক না কেন, সে তাকে ভালোবেসেছিল, সে তার জীবনে খুশি এনেছিল। আর দেব এখনও উমাকে ঠিক ততটাই ভালোবাসে, আর সে উমার সব ইচ্ছা পূরণ করবে। এর কিছুক্ষণ পরেই দেব আবারও উমাকে তার সামনে দেখতে পায়। এবার দেব আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি উমাকে জিজ্ঞেস করে তার সাথে আসলে কি হয়েছিল, সে কিভাবে মারা গেল। উমা বলে সে একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার কথা বাদ দাও। উমা এখানে এসেছে উমা বেঁচে থাকতে দেবের জন্য যেসব কিছু করতে পারেনি সেটা সে এখন করতে চায়। যেহেতু দেবের থাকার কোনো জায়গা ছিল না, উমা তাকে বলে তার টিচারের সেই পেন্ট হাউসে চলে যাওয়ার জন্য। উনি খুবই ভালো মানুষ, সে তোমাকে অবশ্যই থাকার ব্যবস্থা করে দেবে। উমার কথা মতো দেব চলে যায় তার সেই কলেজের শিক্ষকের কাছে। আর সেখানে যেয়ে সে উমার ব্যাপারে সবকিছু খুলে বলে, উমার আত্মার ব্যাপারে। কথাগুলো শুনে উমার টিচার কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না উমার সাথে আসলে কি হয়েছিল। তখনই তার শিক্ষক বলে, আমি জানি না, কিন্তু আমি শুনেছি আয়ুষ সেন্ট্রাল হসপিটালের ছাদ থেকে উমা লাফ দিয়ে সুইসাইড করেছে। এতে দেব খুবই কষ্ট পায়। উমার টিচার দেবকে পারমিশন দিয়ে দেয় সেই পেন্ট হাউসে থাকার জন্য। এতে দেব এবং তার বন্ধুরা খুশি হয়ে যায়। অন্যদিকে উমার আত্মাও সেখানে ছিল, সেও খুশি হয়ে যায়। অন্তত সে দেবের একটা থাকার ব্যবস্থা করে দিতে পেরেছে। উমা ভাবে এইবার সে দেবের সাথে সারাদিন সময় কাটাতে পারবে, কথা বলতে পারবে। দেখা যায় সেই পেন্ট হাউসে বসে দেব উমার আত্মার সাথে কথা বলছিল। উমা তাকে জিজ্ঞেস করে, 2 দিন পরেই তোমার সেই ফাইনাল, তুমি কি ঠিক করেছ কোন গানটা গাইবে? দেব বলে, না, এখনো বুঝতে পারছি না কোনটা গাইব, আর আমি কনফিডেন্স পাচ্ছি না, আমার মনে হয় না আমি এই ফাইনালটা জিততে পারবো। উমা বলে, আমি তোমার ব্যান্ডের কাছে আমার নিজের লেখা তোমাকে একটি গান দিয়েছি, তুমি সেই গানটা গাইবে। আমি আশা করি তুমি ফাইনাল জিতবে। আসলে দেবের দলের সেই গানের কথা মনেই ছিল না। দেব সেই গানটা চেয়ে নেয় এবং সেটাই প্র্যাকটিস করতে থাকে। দেখতে দেখতে ফাইনালের দিন চলে আসে, আর দেব উমাকে দর্শক সারিতে দেখে। দেব উমাকে দেখার পরেই সে অনেক বেশি কনফিডেন্স পায়, আর এরপরে উমার লেখা সেই গানটা দেব সেখানে গায়। দেবের গানের মধ্যে তার না পাওয়া ভালোবাসার আকুতি আর কষ্টটা ফুটে ওঠে, যার ফলে সবার সেই গানটা অনেক অনেক ভালো লাগে। আর দেব ফাইনাল জিতে যায়, পুরো দেশে সে পপুলার হয়ে যায়। এতে করে দেব, তার টিম, উমা আর দেবের বাড়িওয়ালা সবাই অনেক খুশি হয় দেবের এই সাকসেসে। আর এর কয়েকদিন পরেই দেবকে একটি স্টেজ শো করার জন্য প্রস্তাব দেওয়া হয়, যেখানে সে একজন রক স্টারের মতো গান গাইবে। এটা যেন দেবের স্বপ্ন পূরণের আরও এক ধাপে এগিয়ে, কারণ দেব এটাই চাইছিল, সে একদিন রক স্টার হবে। আর দেব সেই দিন স্টেজে সবার সামনে গান গায়, সবার মন জয় করে। আর এর পরে থেকেই দেব দেখতে পায় সে উমাকে আর দেখতে পাচ্ছে না। দেব পাগলের মতো হয়ে যায়, সে উমাকে কেন দেখতে পাচ্ছে না। তখনই তার সেই স্বপ্নের কথা মনে পড়ে, যেখানে সেই বাবা তাকে বলেছিল কিছু আত্মা পৃথিবীতেই থেকে যায় তাদের অপূর্ণ চাওগুলো পূরণ করার জন্য। দেব ভাবতে থাকে, হয়তো উমার ইচ্ছে ছিল আমাকে রকস্টার হিসেবে দেখা, আর স্বপ্ন পূরণ হওয়ার সাথে সাথেই সে আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু উমা আমাকে কিভাবে চেনে, সে আমার জন্য এত কিছু কেন করলো? মারা যাবার পরেও সে পৃথিবীতে থেকে গিয়েছিল শুধুমাত্র আমার স্বপ্ন সত্যি করার জন্য। আমিও খুঁজে বের করব যে উমার সাথে আসলে কি হয়েছিল, কেন সে সুইসাইড করেছিল। দেব উমার ব্যাপারে খোঁজাখুঁজি করতে শুরু করে, তার কলেজে যায়, তার সহপাঠীদের সাথে কথা বলে। সেখানে জানতে পারে উমা খুবই হাসি খুশি আর মিশুক স্বভাবের একটি মেয়ে ছিল। এরপরে যখন সে প্রিন্সিপালের সাথে কথা বলে, সে প্রিন্সিপাল তাকে বলে উমা এই কলেজেরই ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। কিন্তু দেবের এই কথাটা মেনে নিতে কষ্ট হচ্ছে যে উমার মতো হাসি খুশি একটা মেয়ে কেন ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করবে। দেব এরপরে উমার বাড়ি যেতে চায়। সেই কলেজ থেকেই উমার অ্যাড্রেস নিয়ে উমার গ্রামের বাড়িতে চলে যায়, যেখানে উমার বাবা মা তাদের একমাত্র মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু যখনই তারা দেবকে দেখতে পায়, দেবের মধ্যেই তারা উমার ছায়া দেখতে পায়। দেবের জন্য তাদের অনেক মায়া হয়। সেখানে দেব যখন উমার ব্যাপারে জিজ্ঞেস করে, উমার বাবা মা বলে কখনোই তাদের মেয়ে সুইসাইড করতে পারে না। উমার অনেক বড় বড় স্বপ্ন ছিল, সে শহরে গিয়েছিল ডাক্তার হওয়ার জন্য। সে চেয়েছিল ডাক্তার হওয়ার পরে এই গ্রামেই সে একটি হসপিটাল করবে। তার স্বপ্ন অনেক বড় ছিল, সে কখনো সুইসাইড করতেই পারে না। সবাই এই সব কথা মিথ্যেভাবে রটাচ্ছে। তখনই দেবের বিশ্বাস হয়ে যায় নিশ্চয়ই এর পেছনে কোনো কিন্তু রয়েছে, হয়তোবা উমাকে খুনও করা হতে পারে। দেব উমার বাবা মাকে কথা দেয় যে স্বপ্ন উমা দেখেছিল সেটা সে পূরণ করবে। উমা তার স্বপ্ন পূরণ করেছে, আর উমার স্বপ্ন দেব পূরণ করবে। এই গ্রামে সে হসপিটাল বানাবে। উমার বাবা মা খুবই খুশি হয়। এদিকে উমার সাথে কি হয়েছিল সেটা খোঁজ নেওয়ার জন্য উমার সাথে একই হসপিটালে কাজ করা রূপার সাথে কন্ট্যাক্ট করে দেব। এদিকে দেব যেহেতু এখন পপুলার হয়ে গিয়েছিল, তাই রূপা তাকে চিনতে পারে। এছাড়া
রূপা এটাও বুঝতে পারে যে সেই দিন সন্ত্রাসীদের হাত থেকে দেবী তাকে বাঁচিয়েছিল। এই জন্য ফোন করার সাথে সাথে রূপা তাকে ধন্যবাদ জানায় সেই সন্ত্রাসীদের হাত থেকে সেদিন তাকে বাঁচানোর জন্য। দেব রূপাকে জিজ্ঞেস করে, তোমরা তো একই সাথে একই কলেজে পড়ো, আবার একই হসপিটালে কাজ করছিলে, তুমি কি উমার ব্যাপারে কিছু জানো? রূপা বলে, আমি শেষবারের মতো উমাকে হসপিটালে দেখেছিলাম। রূপা বলে, সেই দিন আসলে আমার শিফট ছিল, কিন্তু আমার কাজ থাকায় আমি উমাকে পাঠিয়ে দিই আমার জায়গায়। আর সেই দিন উমার একটি ডেলিভারি পেশেন্টকে অ্যাটেন্ড করার কথা ছিল। রূপার কাছ থেকে দেব এটাও জানতে পারে সেই দিন ডক্টর বসুন্ধরা সেই ডেলিভারি অপারেশনটা অ্যাটেন্ড করার কথা ছিল। দেব কিছুটা আশার আলো নিয়ে সেখানে চলে আসে হসপিটালে সেই ডক্টর বসুন্ধরার সাথে দেখা করতে এবং উমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সেখানে সেই ডক্টরের ডিটেলস কেউ দিতেই চাচ্ছিল না। তারা বলছিল এটা নাকি হসপিটালের রুলসের বাইরে। ঠিক তখনই দেবকে জিজ্ঞাসাবাদ করতে একজন নার্স তাকে দেখে ফেলে। এদিকে দেব তার নাম্বার সেখানে দিয়ে আসে, যদি ডক্টর বসুন্ধরার সাথে তার কোনো কন্ট্যাক্ট করিয়ে দেওয়া যেতে পারে। দেব সেখান থেকে চলে আসার পরপরই সেই নার্স সেখান থেকে নাম্বার নিয়ে দেবের সাথে যোগাযোগ করে। সেই নার্স দেবকে বলে, এই হসপিটালে অনেক বড় একটা স্ক্যাম চলছে, দুর্নীতি হচ্ছে। উমা সুইসাইড করেনি, বরং তাকে খুন করা হয়েছে। আর সেই দিন সেই ডেলিভারি অপারেশনে ডক্টর বসুন্ধরার সাথে ডক্টর আগারওয়ালও ছিল, আপনি তাকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই নার্স ফোন রাখার আগেই দেখা যায় পেছন থেকে কেউ একজন পলি দিয়ে তার শ্বাস রোধ করে তাকে সেখানেই মেরে ফেলে। অর্থাৎ এই হসপিটালে ভয়ঙ্কর অপরাধের পেছনে যারা জড়িত ছিল তারা কোনোভাবেই চাইছিল না এই কথাটা বাইরে চলে আসুক। এরপরই দেব হতাশ হয়ে যখনই ডক্টর আগারওয়ালের নাম্বার খুঁজে বের করে এবং তার বাড়িতে যোগাযোগ করার জন্য চেষ্টা করে, তখন জানতে পারে কিছুক্ষণ আগে ডক্টর আগারওয়ালও দুর্ঘটনায় মারা গেছে। দেব তখনই বুঝতে পেরে যায় এগুলো কোনো সাধারণ দুর্ঘটনা নয়, হসপিটালের ভেতরে থাকা সেই ক্রাইমগুলো লুকানোর জন্য একের পর এক খুন করে চলছে, আর সেগুলোকে সুইসাইড এবং দুর্ঘটনায় রূপান্তর করছে তারা। দেব হাল না ছেড়ে বিভিন্ন জায়গায় খোঁজ নিতে শুরু করে আর অবশেষে সে ডক্টর বসুন্ধরার ঠিকানা পেয়ে যায়, যে আপাতত একটি হসপিটালে অপারেশন করছিল। কিন্তু দেব কোনো বাধা না মেনেই সে অপারেশন থিয়েটারে ঢুকে যায়, কারণ সে জানত এই কথা জানাজানি হলে হয়তোবা ডক্টর বসুন্ধরার সাথে দেখা করার আগেই তাকেও মেরে ফেলা হবে। অপারেশন থিয়েটারের কয়েকজন ডক্টর যখন দেবকে দেখে তাদের মধ্য থেকে একজনই ডক্টর বসুন্ধরার গলায় আঘাত করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। সেই ডক্টর সেখান থেকে পালিয়ে যায় আর দেব সাথে সাথেই ডক্টর বসুন্ধরাকে বাঁচানোর চেষ্টা করে আর কোনো রকম ভাবে সেই যাত্রায় ডক্টর বসুন্ধরাকে সে বাঁচিয়েও নেয়। এরপরে ডক্টর বসুন্ধরার সাথে সে কথা বলে। ডক্টর বসুন্ধরা বলে, আমি জানি তুমি আমার কাছে কি জিজ্ঞেস করতে এসেছো, তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছ আমি তোমাকে অবশ্যই সবকিছু খুলে বলবো। উমার সাথে আসলে কি হয়েছিল আমি তোমাকে বলবো। ডক্টর বসুন্ধরা বলতে শুরু করে। সেই রাতের ঘটনা দেখানো হয় যে রাতে দীপকের স্ত্রীর ডেলিভারি অপারেশন করানোর জন্য বাইরে থেকে 3 জন স্পেশালিস্ট ডক্টরকে ডেকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ডক্টর মোহিত, ডক্টর আগারওয়াল এবং ডক্টর বসুন্ধরা ছিল। যদি এটা নর্মাল ডেলিভারি হতো তাহলে অবশ্যই সেখানে ডক্টররা উমাকে অ্যালাউ করত, কিন্তু দীপকের স্ত্রীর অপারেশনটা একটু ক্রিটিক্যাল, এই জন্য ডক্টররা কোনোভাবেই উমাকে সেই অপারেশন থিয়েটারে অ্যালাউ করবে না। কিন্তু উমার দীপকের স্ত্রীকে কথা দিয়েছিল যে ডেলিভারির সময় সে তার পাশে থাকবে, আর এই জন্য উমা তার কথা রাখার জন্যই তাই উমার ডক্টর সেখানে যাবার আগেই সেই অপারেশন থিয়েটারের এক কোনায় লুকিয়ে পড়ে এবং দীপকের স্ত্রীকে বলে সে তার সাথেই রয়েছে। 3 জন ডক্টরই অপারেশন থিয়েটারে ঢুকে যায়, দীপকের স্ত্রীর অপারেশন করে। অপারেশন সাকসেসফুল হয়, তারা বেবিটাকেও নিরাপদে বের করে নিয়ে আসে। দীপকের স্ত্রী আর উমা দুজনেই খুশি হয়, কিন্তু একটু পরেই দেখা যায় দীপকের স্ত্রী সেখানেই মারা যায়। ডক্টর মোহিত সাথে সাথেই কল করে সেই হসপিটালের মালিক ডক্টর আয়ুষকে। পুরো ঘটনা খুলে বলে অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু আনফরচুনেটলি বাচ্চার মা মারা গেছে। আয়ুষ বলে, আপনারা তো জানেনই, এখন কি করতে হবে? ডক্টর মোহিত বলে, হ্যাঁ সেটা জানি, কিন্তু টাকার ব্যাপারটা? আয়ুষ বলে, জীবিত মানুষের অপারেশন করলে 5 লাখ, কিন্তু মৃত মানুষের অপারেশন করলে 25 লাখ, আর আপনারা সেটা পেয়ে যাবেন। ডক্টর মোহিত রাজি হয়ে যায়। ডক্টর মোহিত বাকি 2 জনকে বলে দেয়, আর ডক্টর মোহিত বাইরে যে একজনকে দীপককে বলতে বলে যে তার স্ত্রীর অবস্থা ক্রিটিক্যাল, এখন আরও একটা অপারেশন করতে হবে, নয়তো তাকে বাঁচানো যাবে না, আর এর জন্য তাকে 25 লাখ জমা দিতে হবে। আর এইদিকে তারা 3 জন ডক্টর মিলে সেই অপারেশন থিয়েটারের ভেতরেই 1 ঘন্টা অভিনয় করতে থাকে, যাতে বাইরে বোঝা যায় যে ভেতরে অপারেশন চলছে, আর ভেতরে তারা বসে বসে মোবাইল ইউজ করছিল, পিৎজা খাচ্ছিল। এই সব কিছু দেখার পরে একেবারে হতবাক হয়ে যায় উমা। ডক্টররা মানুষদের জীবন বাঁচায়, আর এরা একজন মৃত পেশেন্টকে নিয়ে বিজনেস করছে। উমা এই সব কিছু মোবাইল দিয়ে রেকর্ড করছিল।
এদিকে বেচারা দীপককে দেখা যায় স্পেশাল ডক্টরদের দিয়ে অপারেশন করানোর জন্য আগেই সে তার স্ত্রীর গহনা বিক্রি করে দিয়েছিল। এখন তার কাছে আর কোনো টাকাই ছিল না, কিন্তু নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য সে অবশেষে নিজের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দেয়। আর সেই টাকাটাই সে হসপিটালে এনে জমা দেয়, যে অন্তত তার স্ত্রী বেঁচে থাকুক। আর 1 ঘন্টা অভিনয় করার পরে ডক্টর বাইরে বের হয়ে দীপককে বলে, দুঃখিত, তারা তার স্ত্রীকে বাঁচাতে পারেনি, সে মারা গেছে, কিন্তু তার বাচ্চাটা এখনো বেঁচে আছে। কথাটা শোনার পরে দীপকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সেই ডক্টর তখনই তাকে আরো বলে যে তার স্ত্রীর ডেড বডি নিয়ে যাওয়ার জন্য আরো 10-15 হাজার টাকা লাগবে। দীপক বেচারা কি করবে বুঝতেই পারছিল না। দীপক এতটাই অসহায় হয়ে পড়েছিল যে স্ত্রীর শোকে কান্না পর্যন্ত করতে পারছিল না, তার বুক ফেটে কান্না আসছিল। সে সেই হসপিটালেরই বাকি পেশেন্টদের কাছে যে সাহায্য চাইতে থাকে, যে অন্তত সেই টাকা দিয়ে সে তার স্ত্রীর ডেড বডিটা এখান থেকে নিয়ে যেতে পারে এবং সেটা সৎকার করতে পারে। দীপকের অবস্থা দেখে সবারই মায়া লাগছিল, আর সবাই তাকে কিছু কিছু টাকা দিয়ে সাহায্যও করছিল। এদিকে উমা এখনো সেই অপারেশন থিয়েটারের ভেতরে লুকিয়েছিল, সে পুরো বিষয়টা ভিডিও করছিল। ঠিক তখনই আনফরচুনেটলি তার মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসে, আর সেটার সাউন্ড শুনে সবাই বুঝতে পেরে যায় সেখানে কেউ লুকিয়ে আছে। তারা উমাকে খুঁজে বের করে ফেলে, আর এটাও দেখে নেয় যে উমা এই সবকিছুর ভিডিও করে ফেলছিল। ডক্টর মোহিত সাথে সাথে ডক্টর আয়ুষকে কল করে এবং পুরো বিষয়টা খুলে বলে। ডক্টর আয়ুষ ভয় পেয়ে যায়। উমা যদি এই ভিডিওটা আপলোড করে দেয় তাহলে সারা দেশে তার যে 100 হসপিটাল রয়েছে সবগুলো বন্ধ হয়ে যাবে, সে পথের ফকির হয়ে যাবে, আর এটা সে কখনোই হতে দেবে না। আয়ুষ তখনই তার লোকদের পাঠিয়ে দেয়, আর তারাই উমাকে মেরে ফেলে সেটা সুইসাইডে রূপান্তর করে। সব কথা শোনার পরে দীপক যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। সে ডক্টর বসুন্ধরাকে বলে, ডক্টরদের সবাই গডের সাথে তুলনা করে, আর আপনারাই সেই ডক্টররা টাকার জন্য মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলেন। আপনাদের ডক্টরদের ডিগ্রি আর পড়াশোনার মূল্যটা কোথায় রইল, যেটা আপনাদের মানবতা মূল্যবোধই শেখাতে পারে না? আপনাদের মরে যাওয়াই ভালো। ডক্টর বসুন্ধরা বলে, উমার সাথে সেই ঘটনা ঘটার পরে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, যে আমরা কত বড় ভুল করেছি। এর জন্য আমি সেই হসপিটাল ছেড়ে চলে এসেছি। কিন্তু দেব তারপর রাগ করে সেখান থেকে চলে আসে এবং ডক্টর মোহিতের সাথে দেখা করে, কারণ সে জানতো ডক্টর আয়ুষ যদি এটা জানতে পারে সে ডক্টর মোহিতকেও মেরে ফেলবে। ডক্টর মোহিত দেবকে বলে, উমার সাথে সেই ঘটনা ঘটার পরে থেকে সে সেই হসপিটাল ছেড়ে চলে এসেছে। সেও বুঝতে পেরেছে যে সে কত বড় ভুল করেছে, আর এতদিন ধরে সে এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছিল, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিল না। দেবের সাথে দেখা হওয়ার পরেই উমার যে মোবাইলটা যেটাতে সে ভিডিও রেকর্ড করেছিল সেটা সে দেবকে দিয়ে দেয়, কারণ সেই মোবাইলটা এতদিন ডক্টর মোহিতের কাছেই ছিল। ঠিক ওই সময়টাতে ডক্টর আয়ুষের সব থেকে কাছের লোক সেখানে চলে আসে, তখনই গুলি করে ডক্টর মোহিতকে সেখানেই মেরে ফেলে। এই লোকটাই সেই নার্স ডক্টর আগারওয়ালকে মেরে ফেলেছিল, আর ডক্টর বসুন্ধরাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। তখনই দেখা যায় সেই লোকটা আর কেউ নয়, অর্জুন, দেবের বড় ভাই। দেব এটা দেখার পরে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না। সে তার ভাইকে বলে, ভাইয়া তুমি এটা কি করলে? আমি তো তোমাকে দেবতার মতো মনে করতাম। অর্জুন বলে, সবকিছুই টাকার জন্য, টাকার জন্য সবাই সবকিছু করতে পারে। আয়ুষ আমাকে ভালো পেমেন্ট করত, আর এই জন্যই আমি তার হয়ে কাজ করতাম। আমার কাজ ছিল হসপিটালে যেসব রোগীরা আসবে তাদের সাথে ভালোভাবে কথা বলে ইমোশনালি অ্যাটাচ হওয়া, আর এরপরে আমার কথাতে তারা বড় থেকে বড় অপারেশন করতেও রাজি হয়ে যায়। আর আমরা এটা দেখতে পেয়েছিলাম, দীপককে অর্জুনই বলেছিল, যেহেতু তার স্ত্রীর ডেলিভারিটা প্রথমবার এবং তার স্ত্রীর অবস্থাও একটু ক্রিটিক্যাল, তাই তার স্পেশালাইজড ডক্টরদের দিয়ে অপারেশন করা দরকার। দেব জিজ্ঞেস করে, তাহলে উমাকে কে মেরেছে? অর্জুন বলে, ওকেও আমিই মেরেছি। তখনই সেই রাতের ঘটনা দেখানো হয়, যেখানে সেই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য উমা পালিয়ে যাচ্ছিল। উমা তাদের হাত থেকে বাঁচার জন্যই দেব এবং তার দল যে রাস্তায় শুয়েছিল তাদের কাছে সাহায্য চায়, কিন্তু সবাই ঘুমিয়েছিল। এই জন্য উমা আবারও পালাতে শুরু করে, আর দেব তখন তার মুখটা দেখেনি। কিন্তু তারপরেও দেব উমাকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই করেছিল, কিন্তু সেই সন্ত্রাসীরা দেবকে ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। আর দূর থেকে এই দৃশ্যটা উমা দেখেছিল, সে আরো ভয় পেয়ে গিয়েছিল। সে তখনই দেবের কাছে ছুটে যেতে চাইছিল, ঠিক তখনই অর্জুন তার সামনে চলে আসে। অর্জুন তার গাড়ি দিয়ে উমাকে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু তারপরও অর্জুন সেখানেই থেমে থাকেনি। সে গাড়ি থেকে নেমে উমার কাছে চলে আসে। উমার গলার ওড়না দিয়ে তারই গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। মারা যাওয়ার আগ পর্যন্ত উমা অর্জুনকে বলছিল, আমাকে মেরে ফেলার সমস্যা নেই, কিন্তু দেবকে বাঁচিয়ে নাও। ওর বুকের বাঁ পাশে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, ও বাঁচবে না। হসপিটালে নেওয়ার পরেও যদি না বাঁচে
তাহলে আমার হার্টটা ওর বুকে লাগিয়ে দিও, কারণ আমি ওর ডোনার হিসেবে পারফেক্ট ম্যাচ রয়েছে। আমার জন্য হয়তো অন্তত দেব বেঁচে যাবে। তখনই অর্জুনের নজর পড়ে দেবের উপরে। সে দেখতে পায় আরে এই লোকগুলো তো তার ভাইকে মেরে ফেলছে। সে ঘাবড়ে যায়। এদিকে উমা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত দেবকে ওই অবস্থায় দেখতে পায়। আর মারা যাবার আগে উমা দেবের উদ্দেশ্যে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি দেব। আমি মারা গেলেও আমার হৃদয়টা তোমার বুকে থাকবে, আর তোমার হৃদয়ের স্পন্দন হয়ে আমি থেকে যাব তোমার সাথে। উমাও সেখানে মারা যায়। আর অর্জুন সাথে সাথেই দেবকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। আর যখন দেবের অবস্থা ক্রিটিক্যাল ছিল, তখন উমার কথা মতোই উমার হার্টটা দেবের বুকে বসিয়ে দেওয়া হয়। আর এই জন্যই শুধু দেবী উমাকে দেখতে পাচ্ছিল। এখন প্রশ্ন আসতেই পারে যে উমা দেবকে আগেই কেন বলে দিল না, কারণ তারা তো একে অপরের সাথে কথা বলতো, আর উমার কথাও দেব শুনতে পেত। তাহলে উমা যদি আগেই তাকে সবকিছু খুলে বলে দিত, তাহলে দেবকে তো এত কিছু খুঁজে বের করতে হতো না। আসলে উমা চায়নি দেব তার মৃত্যুর প্রতিশোধ নিতে যেয়ে আয়ুষ এবং তার লোকদের সাথে আবার লড়াই করুক। আর তাতে যদি দেবের কিছু হয়ে যায়, তাহলে সে তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবে। এই জন্য উমা মারা যাবার আগ পর্যন্ত শুধু দেবের স্বপ্নটাই পূরণ করার কথা ভেবেছে। দেবের লক্ষ্যটাই সে নিজের স্বপ্ন হিসেবে নিয়েছে। আর দেবের লক্ষ্য পূরণ হওয়ার সাথে সাথেই উমার আত্মা দেবকে ছেড়ে চলে যায়। এদিকে দেব অর্জুনকে বলে, তোমাকে ভাই হিসেবে পরিচয় দিতেও আমার ঘৃণা হচ্ছে। অর্জুন বলে, মোবাইলটা আমাকে দিয়ে দে, নয়তোবা আমি ভুলে যাব যে তুই আমার ভাই। তখনই দুই ভাইয়ের মধ্যে ভয়ানক এক লড়াই শুরু হয়। অর্জুন চাইছিল দেবকে মেরে ফেলার জন্য, কিন্তু দেব কোনোভাবেই অর্জুনকে ছাড়ছিল না। দেব চাইলে অর্জুনকে মেরে ফেলতেই পারত সেখানে, কিন্তু সে তার ভাই, এমনকি একবার তার জীবনও বাঁচিয়েছে। এই জন্য সে অর্জুনকে ছেড়ে দেয় আর পুলিশের হাতে তুলে দেয়। এরপরে দেব অনেক বড় একটা শো রাখে। যেহেতু দেব এখন পপুলার একজন রকস্টার ছিল, তাই হাজারো মানুষ তার সেই শোতে আসে। দেব তখন সেখানে সেই আয়ুষ সেন্ট্রাল হসপিটালের ভেতরে হওয়া ভয়ঙ্কর অপরাধের কথা সবাইকে জানিয়ে দেয়, যে কিভাবে তারা মৃত পেশেন্টকে জীবিত বানিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, কিভাবে একটা অপরাধ ঢাকার জন্য তারা একের পর এক খুন করে চলেছে, কিভাবে একজন ডক্টরকে তারা খুন করেছে যার স্বপ্ন ছিল সে তার গ্রামের জন্য একটি হসপিটাল বানাবে। আয়ুষ এবং তার হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এদিকে দেব সবাইকে বলছিল, আসুন আমরা প্রতিজ্ঞা করি, যেখানেই অন্যায় হোক না কেন আমরা সেটার প্রতিবাদ করব। যখনই আমরা হসপিটালে যাব, বিলগুলো ঠিকঠাকভাবে চেক করব, কোনটার জন্য কত টাকা নেওয়া হচ্ছে, কিভাবে নেওয়া হচ্ছে, সবসময় সবকিছু চেক করব, যাতে করে হসপিটালগুলো এবং ডক্টররূপী কসাইগুলো সাধারণ মানুষের বিপদের সময় তাদেরকে ব্যবহার করে সর্বশান্ত করতে না পারে। আসলে ডক্টররা আমাদের বিশ্বাসের সুযোগ নিয়েই আমাদের সর্বশান্ত করে। এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাহলেই আয়ুষের মতো লোকেরা আর কখনো এমন জঘন্য অপরাধ করতে গেলে দ্বিতীয়বার ভাববে। সবাই উমার ঘটনা শুনে খুবই কষ্ট পায়। তারা দেবের কথা শুনে সোচ্চার হয়ে যায়, সচেতন হয়ে যায়। ঠিক তখনই দেব দেখতে পায় উমাকে, যার আত্মা সেই স্টেজেই দাঁড়িয়েছিল। উমা খুব খুশি ছিল, কারণ দেব শুধুমাত্র উমাকে ন্যায়বিচারই পাইয়ে দেয়নি, বরং মানুষকেও সচেতন করেছে। দেবের কারণেই মানুষ এখন বুঝতে পেরেছে, যেসব ডক্টরদের তারা দেবতা ভেবে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তাদের অনেকের মুখোশের আড়ালেই এমন ভয়ানক নরপিচাস লুকিয়ে রয়েছে। উমা অনেক খুশি ছিল, আর এই জন্য সে দেবকে কপালে একটা চুমু দেয়, আর এরপরই তাকে জড়িয়ে ধরে। আর অবশেষে দেবকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়। দেব এতে অনেক কষ্ট পায়, কিন্তু তারপরেও সে খুশি ছিল, সে উমাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পেরেছে। এদিকে উমার সেই রেকর্ড করা ভিডিওর জন্য আয়ুষের জেল হয়। সারা দেশে আয়ুষের হসপিটাল ছাড়াও বাকি হসপিটালগুলোতেও নজরদারি বাড়ানো হয়। সেখানেও ডক্টররা এমন ভয়ঙ্কর কোনো অপরাধের সাথে জড়িত কিনা সেটাও ইনভেস্টিগেশন করে দেখা হয়। আসলে উমা তার জীবন দিয়ে পুরো সিস্টেমটাকেই বদলে দিতে পেরেছে, আর বাস্তবেও ঠিক এমনটাই হয়। হয়তোবা আমাদের দেশেও এমন অনেক হসপিটাল রয়েছে, এমন অনেক ডক্টররা রয়েছে, যাদের মুখোশের আড়ালে এমন ঘৃণিত নরপিচাসরা লুকিয়ে রয়েছে, যারা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের লুটে নিচ্ছে। এই মুভির মাধ্যমে সেই বাস্তবতাই তুলে ধরা হয়েছে। আর মুভির একেবারে শেষে দেখা যায়, উমার স্বপ্ন পূরণ করার জন্য দেব উমার গ্রামে খুব বড় একটা হসপিটাল তৈরি করে উমার নামে, আর সেখানে সব রোগীদের ফ্রিতে চিকিৎসা করা হবে। এতে সেই গ্রামবাসীরা অনেক খুশি হয়, উমার বাবা মাও অনেক খুশি হয় দেবের ওপরে। দেব তাদের মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দিয়েছে, এছাড়া তার মেয়ের স্বপ্নও পূরণ করেছে। দেব যেন সারা জীবন সুখে থাকতে পারে, উমার বাবা মা সেই দোয়াই করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আর আপনাদের মধ্যেও কি কেউ এমন ঘটনার শিকার হয়েছেন কখনো? কমেন্টে জানিয়ে যেতে পারেন। এছাড়া মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও বলে যেতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।